আসলে আমি বক্তৃতা শুনছিলাম, ভাইসরয় সাহেবের বক্তৃতা শুনে ডক্টর আফতাবের কথা মনে পড়ছে। ডক্টর আফতাব আমার কর্মী ছিল, আর আমি একটা থেকে আপনাদের এখানে আসার জন্য প্রস্তুত ছিলাম। মিরপুর বুদ্ধিজীবী কবরে ফুল দিয়ে এসে 12টার পরে বুঝতে বুঝতে প্রায় 1টা বেজে গেছে। ওখানে বসেছিলাম, আমাকে আমার সাইফুল বলতেছিল তার অনুষ্ঠান তো 3:30টায়, এখনো 2 ঘন্টা বাকি, 1.5 ঘন্টা বা 2.5 ঘন্টা বাকি, আপনি কি করবেন? যাই হোক, আমি এটা দোটানার মধ্যে পড়েছিলাম। আমার ছেলে ম্যাসাচুসেটস ইউনিভার্সিটিতে ডক্টরেট করবে, ও আসছে, আমি ওর সাথে দেখা করতে, ওরা রিসিভ করতে পারি এয়ারপোর্টে রেখে চলে আসছি আপনাদের থাকবে না হয়তো করে। যাই হোক, কি বলতে কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না। সম্মানিত সভাপতি, উপস্থিত গণ অধিকার পরিষদের সদস্য, কর্মকর্তা, সাথীরা, আমি জীবিত কিনে আমার খুব সন্দেহ হচ্ছে। নুরুল বক্তব্য শুনে, ভাইসরয় সাহেবের বক্তব্য শুনে, কিরিচ দেখছেন কে কে আমি জানি না, কিরিচ আমাকে পুলিশের জিপের মধ্যে কিরিচ, এটা 2 দিকে ধাপ, এইভাবে কিরিচ ওল্ড টাউন থেকে আসছে। আওয়ামী লীগের কর্মীরা মমতাজ বেগম চুল দিয়ে ঢেকে রেখেছিল, কিভাবে আমি বাঁচিয়ে আছি আমি বলতে পারবো, কয়েকবার মারা গেছে। আমি শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমাকে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য বিভিন্ন সহ আপনারা যারা আমন্ত্রণ জানিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিজয় শব্দটা বলি না, ভাইসরয় সাহেবও বলেছেন, ইব্রাহিম সাহেব বলেছেন, নুরু বলেছেন, আমি বিজয় শব্দ বলি না। গত 50 বছরে আমাদের কি অর্জন, আমরা কি হারিয়েছি, কি ব্যর্থতা, এটা কোনো মূল্যায়ন হয় না, আত্মসমীক্ষা হয় না। তবে একটা অর্জন হয়েছে, বাঙালি জাতির সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন হলো বাংলাদেশের স্বাধীনতা। আর একটা অর্জন হচ্ছে 2021 সালে, সেটা হলো বর্তমান সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার নিষিদ্ধ ঘোষণা করেছেন এবং সাবেক সেনাপ্রধানের পাসপোর্ট বাতিল করেছেন। এইটা আমাদের একটা অর্জন। 50 বছরে আমার সকালে একটা টেলিভিশন চ্যানেল মিরপুরে ধরেছিল, বলার আমি এটা বলে এসেছি, এইটাই অর্জন। কি জন্য করেছে? মানবাধিকার লঙ্ঘন। এটাই 17 কোটি মানুষের জন্য এই সরকারের উপহার। বিশ্ববাসী জানলো পৃথিবীতে একটা দেশ আছে, সেই দেশের নাম হলো বাংলাদেশ। হিউম্যান রাইটস, মানবাধিকার ক্ষুণ্ণ করার কারণে, জনগণের উপর অত্যাচার নির্যাতন করার কারণে, ভোট ডাকাতি করার কারণে, তাদের কথা বলার অধিকার কেড়ে নেওয়ার কারণে তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের উপর যে সম্মেলন হচ্ছে, সেই সম্মেলনে যাওয়ার জন্য দাওয়াত দেয়নি, বরং তার জন্য তাদেরকে অভিযুক্ত করে। আমার মনে হয় এই সরকার প্রকাশ সরকার বাদ করছে। পুলিশ হেফাজতে নিয়ে ক্রস ফায়ারের নামে, ইংরেজিতে ক্রস ফায়ার বলে, বন্দুকযুদ্ধ, নির্যাতনে মৃত্যুবরণ করলে নুরুর উপর অত্যাচার করে, আপনার হত্যা, আমার শরীরের লোম কেটে যায়। হকি স্টিক দিয়ে পিটিয়ে একটা হকি স্টিক ভেঙে ফেলেছে, একটা হকি স্টিক পানি খেতে চাইছে, তাকে পানি খেতে দেওয়া হয়। এবং তাদের মধ্যে যাদের ফাঁসি হয়েছে পৃথিবীর কোথাও
কোন শিক্ষা প্রতিষ্ঠানে একদিনে ছাত্রদের অপরাধের জন্য 20 জনের ফাঁসি হয়েছে আমি শুনি নাই, দেখি তো প্রশ্নই উঠে না, কারো কাছে শুনি না, কোনো বই তো পড়ি না। সেই দেশের নাম হলো বাংলাদেশ। ভাবছে মানুষ খুন করলে, বন্দুক যুদ্ধের নামে, ক্রস ফায়ারের নামে, পুলিশ হেফাজতে নির্যাতন করলে, গুম করে নিয়ে গেলে, হাইজ্যাক করে নিয়ে গেলে, অপহরণ করে নিয়ে গেলে, আর পৃথিবীর কেউ জানবে না। আমি বলবো ওই কাকের মতো, কাক যখন কোনো কিছু চুরি করে কোথাও খাওয়াটা, তখন নিয়ে বালুর মধ্যে ঢুকায়, সে মনে করে বোধ দেখতেছে না, সবাই দেখতেছে। এই সরকারকে বোকার স্বর্গ বাস করছে। এখন এই পথ থেকে বেরিয়ে আসা, যখন বলে জনগণ আমাদেরকে ভোট দিয়েছে সেই জন্য ক্ষমতায় আছি, আমার লজ্জা হয়। ঠিক মানুষের বক্তব্য ডাকাতি করে বলতে পারে আমি ডাকাতি করি না। মানবাধিকার লঙ্ঘন, নিরপেক্ষ নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতা থাকা অবস্থায় মানবাধিকার লঙ্ঘনের কারণে উনি র্যাব বাতিল করার জন্য দাবি করেছেন। আপনাদের এখানে বয়স কত হতে পারে, আর বাকি তত্ত্বাবধায়ক সরকার দায়িত্বে উনি রাজপথে আন্দোলন করেছেন নিরপেক্ষ নির্বাচনের জন্য। উনি বলেছেন 57 বছর বয়সে উনি রাজনীতি থেকে বিদায় নেবেন। এখন ওনার বয়স আমার চেয়ে 2 বছরের ছোট। 67 বছরও উনি করেন নাই, 77 বছরও করেন নাই। তো জনগণ রাজনীতিবিদদের বিশ্বাস করবে কিভাবে? মিথ্যা কথা বললে এইভাবে মৃত্যু। মুরাদ হাসান ডাক্তার, উনি হলেন সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। উনাকে কানাডা ঢুকতে দেয় নাই, দুবাইতেও ঢুকতে দেয় নাই। এরকম বহু ডাক্তার মুরাদ এই সরকারের ভিতর আছে। তাদের মনে রাখা দরকার, তাদেরও পৃথিবীর আমি 30টা দেশ ঘুরেছি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 25টা স্টেট আমি ঘুরেছি। আমার ছেলে, তুমি কি পড়বো আমি কোনো সময় জিজ্ঞাসা করি নাই, আমি গরিবের ছেলে, আমার সম্পত্তি বলে কিছু নাই। নুরের মতো সে আসছে পটুয়াখালী থেকে একটা চর, আমি আসছি রামগতি থেকে আর একটা চর। এই চরগুলা একটু জেদি হয়, খুবই হয়, কারণ এখানে যোদ্ধা সামন্ত বাবু লাঠিয়ালদের অত্যাচার ছোটকাল থেকে রেখেছে। আমি কয়েক বছর পূর্বে কুন্দু টেকনাফ যাওয়ার পথে পড়ে এই মায়ানমারের বর্ডার একটা সাইনবোর্ড দেখেছি, বন বিভাগের 100 একর জমি দখল করে ওনার নাম লেখা হয়। উনি বর্তমান সরকারে আছেন, আমি নামটা বলতেছি না আপনাদেরকে, আপনারা খুঁজে বের করার চেষ্টা করেন। তো উনি যে এয়ারপোর্ট থেকে লুকে আসছেন রেড পাসপোর্ট নিয়ে, এরকম এই সরকারের অনেককেই আসতে হবে। পৃথিবীর সকল দরজা বন্ধ হয়ে যাবে তাদের জন্য। পৃথিবীর জাতিসংঘের দরজা বন্ধ হবে। 18 সালে ভোট ডাকাতির পর আমি বলেছিলাম আমাদের পুলিশ বাহিনী, আর্মি আর জাতিসংঘে দেবে না, যাবে না। এই দিন গড়ায় আসতে বেশি দেরি নাই, শুরু হয়েছে সবেমাত্র, গজব নাজিল হওয়া শুরু হয়েছে। ক্ষমতা দম্ভ নয়, আমি অনুরোধ করবো এগুলি থেকে শিক্ষা গ্রহণ করেন। ভাইস সাহেব জেএসডি নেতাদের উপর অত্যাচার নির্যাতনের কথা বলেছেন। হাজার হাজার কর্মীকে, নেতাকে, সংগঠনকে খুন করে। আমার সাথে অনেক কথা হয়েছে, আমি সব কথা এখন বলতে পারবো না, বলবো না। তবে লিস্টটা কিন্তু 7 জনের না, লিস্টটা অনেক বড়।
কালকে রাত্রে তাদের ফেসবুকে দেখেন লিস্টটা অনেক বড়। সাবেক সেনাবলদের ভিসা বাতিল করেছে, পাসপোর্ট বাতিল করেছে, ঢুকতে দেবে না। লিস্টটা অনেক বড়, আরো আছে অনেকে বাইরে হবে থলের বিরা। তবে আন্দোলনটা বাংলাদেশে আটকাই আছে খালেদা জিয়ার মুক্তির জন্য এবং বিদেশে চিকিৎসার জন্য। আমাকে জিয়াউর রহমানের আমলে আমি সাক্ষী, আমাকে জার্মানিতে চিকিৎসার জন্য পাঠিয়েছিলেন জিয়াউর রহমান, কারাগারেও পাঠিয়েছেন উনি, ফাঁসি কাস্টের জন্য অল্পের জন্য বেঁচে গেছি, আবার চিকিৎসার জন্য জার্মানিতেও পাঠিয়েছেন তিনি। আমি এটার উদাহরণ। খালেদা জিয়ার চিকিৎসা পাওয়ার 3বারের প্রধানমন্ত্রী, উনি পৃথিবীতে কোথাও চিকিৎসার সুযোগ পাবেন না। সরকার করতে পারে না এমন কোন আইন নাই। দেয়ার ইজ সাম কনভেনশন, এমন কিছু কনভেনশন আছে, এথিক্স আছে, যেগুলি দ্যাট ইজ মোর দ্যান ল, আইনের চেয়ে অনেক বড়। ডক্টরিন। যাই হোক, আন্দোলনটা আটকায় আছে। তারা দলীয় সরকার দেখেছে, এক ব্যক্তির সরকার দেখেছে, সামরিক সরকার দেখেছে। তারা আর কোন দলের সরকার চায় না। জনগণ মুক্তিযুদ্ধের সরকার চায়, জনগণের সরকার চায়, তাদের ভোটের সরকার চায়, গণতন্ত্রের সরকার চায়। আমি 18 সালের ভোট ডাকাতির পরে ডক্টর কামাল হোসেনকে বলেছিলাম যে এই দেশে আর দলীয় সরকার হয়তো আসতে পারে, কিন্তু থাকতে পারবে না, এরা মনে করে চিরস্থায়ী হবে। বঙ্গবন্ধুর লাশ সিঁড়িতে 32 নম্বরে মাসির কাছে পাহারা ছিল 24 ঘন্টা। উনাদের কিভাবে যাবেন আমি জানি না, যেতে হবে। ফেরাউন, হিটলার, মুসলিনি, সাদ্দাম হোসেন, আইইউবিএন এর কথা বাদ দিলাম, ওদেরকে যেতে হয়েছে, আপনাদেরকে যেতে হবে। তবে কিভাবে যাবেন সেটা একটু চিন্তা ভাবনা করেন। ইজ্জতের সাথে যাবেন না বেইজ্জতি হয়ে যাবে, সম্মানের সাথে না অসম্মানের সাথে যাবেন, যেতেই হবে। পৃথিবীতে চিরস্থায়ী কিছু নাই। যাহা দেখি তাহা সত্য নয় কথাটা আপনারা তো সবাই ইউনিভার্সিটি, ইউনিভার্স মানে পৃথিবীর সব সাবজেক্ট যেখানে পড়ানো হয়, দ্যাট ইজ ইউনিভার্সিটি। ভাইসরকার সাহেব ভুল বললে আমার ধরাই দেবেন। আপনাদেরকে যেতে হবে। আমরা যাহা দেখি তাহা সত্য নয়। যেমন আমি দেখতেছি এটা কাঠ, আমি যদি বলি এটা গাছ, যাহা দেখি তাহা সত্য নয়, তার পিছনের যে ঘটনা, তার পিছনে যে ইতিহাস, সেটাই সত্য। এটা আসলে গাছ, গাছ থেকে কাঠ হয়েছে। যাহা দেখি তাহা সত্য নয়, তার পিছনের যে ঘটনা সেটাই আসল কাহিনী। তো মুক্তিযুদ্ধের সরকার, জনগণের সরকার, অনেক কথা বলা, বলতে গেলে সময় শেষ হবে না। ভাইসরকার সাহেব যেসব কথা বলেছেন, আমাদের গণতান্ত্রিক অধিকার আদায় করার জন্য আমরা অস্ত্র ধরেছিলাম। 2 মার্চের কথা, 2 মার্চ কেন? 2 মার্চের 3 মার্চ, 7 মার্চ তো 2 মার্চ হওয়ার পরে 7 মার্চের প্রয়োজন না। যদি কনফেডারেশন হইতো, 22 মার্চ রাত্রে খবর পেলাম যে ভুট্টোর সাথে ইয়া খানের সাথে 4 দফার ভিত্তিতে কনফেডারেশন করার জন্য একটা চুক্তি হয়ে গেছে, শুধু স্বাক্ষর বাকি। 23 মার্চ রাতের 1টার সময় দেখা করেছি, বলছি যে আপনি যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী হন, বাংলাদেশের জনগণ আপনাকে বেঈমান, বিশ্বাসঘাতক, মির্জাফর বলে দিতে করবে। উনার স্ত্রী পাশে বসা ছিলেন, উনি বললেন আমি রবের সাথে একমত। তুমি যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে আসো, আমি 32 নম্বরের বাড়ি থেকে হাসিনা, রেহানা এদের হাত ধরে বেরিয়ে যাবো কামানে। অনেক কাহিনী, অনেক অনেক কাহিনী, অত্যন্ত কাহিনী। আজকে ছাত্রদের বলবো আন্দোলনটা আটকায় আছে। দলীয় সরকার চায় না, ব্যক্তির সরকার চায় না, গোষ্ঠীর সরকার চায় না, সামরিক সরকার চায় না। জনগণ জনগণের সরকার চায়। সে তার অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব চায়, সরকারের অংশীদারিত্ব চায়। অতএব সেই কথাগুলো যারা আন্দোলন করতেছেন তাদের পরিষ্কার করতে হবে জনগণের কাছে। জনগণকে আর কত ধোঁকা দেব?
জনগণের সাথে আর কত ধোঁকাবাজি করবে, মিথ্যা কথা বলবো। আগামী দিনে যে আবার কেউ করবে না, জনগণ এটা বিশ্বাস করতে চায় না, সেই জন্য আন্দোলনটা আটকায় আছে। গণ অধিকার পরিষদের এবং সারা বাংলাদেশের ছাত্রছাত্রীদের বলবো, আন্দোলনটা আটকায় আছে। আন্দোলনটা যদি জনগণের কাছে পরিষ্কার না করেন, জনগণকে অধিকার ক্ষমতা কর্তৃত্ব দেবেন কিনা, সেলফ লোকাল গভর্নমেন্ট করবেন কিনা, জাতীয় সরকার করবেন কিনা। ৭১ সনে দাবি ছিল মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে পৃথিবীর কোন দেশে যা গণতান্ত্রিক বিপ্লবের পরে দলীয় সরকার হয় না। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব বলছি, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের সবাইকে নিয়ে একটা বিপ্লবী জাতীয় সরকার করেন। উনি আমাদের কথা রাখেন নাই, উনিও পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন। আর বাংলাদেশের মানুষকে গত ৫০ বছর লাঞ্ছনা বঞ্চনা সহ্য হয়েছে। আমি মনে করি বাংলাদেশ ১৬ ডিসেম্বর আর ১০ জানুয়ারির মধ্যখানে এই ২৪ দিন বাংলাদেশ স্বাধীন ছিল। আমি ১০ বছর দিন থাকছি, আমার ফাঁসি হওয়ার কথা ছিল। মরারে ভয় দেখাই তো লাভ নাই। ওই যে উনি বলেছে, ভাইস সাহেব বলেছে যে আমি মধ্যে রাজি আছি, আমি তো মরেই গেছি, কয়েকবার মারা গেছি। আপনারা যদি, আমি ওই একটা গল্প আছে, রামকে হত্যা করার জন্য আমি বলেছি এটা ময়দানে মাঠে, রামকে হত্যা করতে যখন গেছে তখন উনি বুড়া, ৮০ বছরের উপরে বয়স, চলে যাচ্ছে এটা। ওই দস্যুরা বলতেছে, এই বুড়ি তুই কোথায় যাস, পালাই যাচ্ছ, তোর ছেলেকে মারতে আসছি। বলে না রে, আমি পালাই যাই না, ওদের শেষ পরিণতি দেখার জন্য একটু বেঁচে থাকতে, ওদের শেষ পরিণতিটা দেখার জন্য আমি বাইচার সাহেবকে বলবো, আমি বেঁচে থাকতে চাই, আল্লাহর কাছে সৃষ্টিকর্তা প্রার্থনা করবো এদের শেষ পরিণতি। আমার বাঁচার কোনো ইচ্ছা নেই, আমি মুক্তিযুদ্ধে গিয়েছি পড়ার জন্য, নূর আন্দোলন করে জনগণের জন্য। সে বলেছে যে ওখানে লেখা আছে, আমি যদি চেষ্টা করে যেতে পারি তোমরা আন্দোলনটা এগিয়ে নিও। আমিও বলছি, আমি আপনাদের চেষ্টা একটু এগিয়ে যেতে চাই। আমি রাজনীতি খুব কঠিন, রাজনীতির ব্যাপারে খুব কঠিন। আমার ছেলেকে বললাম যে তুমি কি পড়বা, বলে পাবলিক পলিসি। আমি পাবলিক পলিসি পড়বে কেন, বলে যে তুমি যে বলো বাংলাদেশের সংবিধান যত সমস্যা, সেজন্য আমি পাবলিক পলিসিটা পড়তে চাই। আজকে আসছে, ডক্টরেট করেছে ম্যাসাচুসেটস ইউনিভার্সিটিতে, এখন সে ওখানে শিক্ষকতা করে। গরিবের ছেলে, আমি কোনোদিন জিজ্ঞাসা করি নাই। প্রথম স্কুলে পড়ার সময় আমার, বাবা তোমার কাছে ১টা টাকা হবে? স্বাধীন বাংলাদেশে কোন ছেলে বাপের কাছে ১টা টাকা চায়? ক্যান ইউ ইমাজিন ইট? আমার একদিন এসে বলতেছে, আমি তখন বিরোধী দলের মন্ত্রী, হাসিনার মন্ত্রিসভা, বলে বাবা আমি গুলশান গেছিলাম বাজার করতে, বলে দোকানদাররা বলে মন্ত্রী সব চোর। আমি বলে বেটা মন্ত্রীর টেবিলে ভাত খাই, তুই বলে মন্ত্রী চোর? কয়তো আমি মিথ্যা কথা বলি? দোকানদার বলছে, আমি তো বলি নাই, বলছে মন্ত্রীরা সব চোর। আমি বলে বাবা ঠিক, খাওয়া অবশ্যই ধন্যবাদ তোমাকে। তো এই ছেলে আজকে আসছে, আমি রিসিভ করতে পারি না। আমি আমেরিকাতে এইবার আসার আগে সবাই বলতেছে, বাঙালিরা ৫ থেকে ১০,০০০ ডাক্তার আছে আমেরিকায়, ৫ থেকে ১০,০০০ ইঞ্জিনিয়ার আছে, ব্রেন ডেড হয়ে যাচ্ছে। কম্বোডিয়াতে তারা বিপ্লবের পরে বলছিল যারা বিদেশে তো ডাক্তার ফেরে আসো, যখন আসে নাই সবার ন্যাশনালিটি বাতিল করে দিয়েছে। যাই হোক, আমি বলে আবারে বলে যে আপনি দেশে যাবেন কেন? আমি বলে যে দেশটা বানাইছি, যদি মারা যায় ওদের সাথে মারা যায়, এখানে থেকে কি করবো? বলে ওখানে যাই কি করবেন? আসলে কি করবো, কিছুই তো করতে পারছি না। এই করোনা শেষ হয়েছে, তারপরে ডেল্টা আসছে, এখন আবার আফ্রিকার এটা কি ওমিক্রন নাকি? ওমিক্রন। তো এরপর আর কোনটা আসবে? তবে পৃথিবী থেকে ভাইরাস যাবে না। বাংলা এই ব্রিটিশে বলে কালো জ্বরের কথা শুনেছি, ম্যালেরিয়া, ডেঙ্গু, এগুলি যাচ্ছে না, ভাইরাস যাবে না, থাকবে। তবে কন্ট্রোল, নিয়ন্ত্রণে থাকবে, হয়তো নিয়ন্ত্রণ থাকবে। এখনকার এইটা দ্রুত গতিতে ছড়ায়, মৃত্যুর সংখ্যা কিছুটা কমে আছে। আপনাদের অনুরোধ, আবরারের হত্যা, বুয়েটে একমাত্র সার্টিফিকেট পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় অ্যাকসেপ্ট করে, সেটা হলো বুয়েটটা বাংলাদেশে। গরিবের কোনো ছেলে ভর্তি হইতে পারে না ওখানে, সব বড় লোকের ছেলে। এই যে ২০ জনের ফাঁসি হয়েছে,
তারপরের দিন রাজশাহী বিশ্ববিদ্যালয় ওই ছাত্রলীগের আরো 9 জনের ফাঁসি হয়েছে, 29 জন, সব ছাত্রলীগের। গরিবের ছেলে নয়, বড় লোকের ছেলে, এবং 3rd ডিভিশনের ছেলে না, সব মেধাবী ছেলে। এই আমি বলি যে এই মেধাবী ছেলেদেরকে সন্ত্রাসী বানালো কারা? তাদের তো বিচার হলো না, এই ছেলেগুলো ফাঁসি হলো। আমি কুমিল্লায় গিয়েছি মন্দিরে হামলা করার পরে, কুমিল্লা, ফেনী, চৌমনি, নোয়াখালী। একজন বলছে যে এদেরকে ট্রেনিং দিছে কে? আমি জিজ্ঞাসা করলাম যাকে ইকবাল নাকি নাম, এই ইকবাল নাকি পাগল? এই বেটা কোরআন শরীফ ছিল কেমনে, এবং কোরআন শরীফ লাগলে মন্দিরে হামলা হবে এটা জানলো কেমনে? তারে কাউন্সিলিং করেছে কে? যাই হোক, অনেক কাহিনী। আপনারা দেশকে বাঁচান। আমাদের এই বয়স আন্দোলনের বয়স নয়। আপনাদের আজকে যারা ইয়ঙ্গার জেনারেশন, যারা ছাত্র যুবক, আপনারা এই আন্দোলন, আপনাদের যুদ্ধে যাওয়ার সময় আপনারা আন্দোলনটা করেন, মা বাবার ঋণ পরিশোধ করেন। আমাকে জিজ্ঞাসা করছিল আমার বাবা যে তুমি ছাত্রলীগ করো কেন? আমি বললাম যে আমি ছাত্রলীগ করি তুমি যে কথাটা বলতে পারো না তোমার কথাটা বলার জন্য। তুমি তোমার ধানের দাম পাও না, পাটের দাম পাও না, সেই কথা মরিচের দাম পাও না, এগুলি বলার জন্য আমি রাজনীতি করি। আমার বললো যে তুমি রাজনীতি না ছেড়ে দিয়ে তোমার ত্যায্য করবো। আর বঙ্গবন্ধু সব একটা খারাপ কমেন্ট করছে, বলবো না। আমি বললাম যে ছেলেকে ত্যায্য করা তো খুব সহজ, কিন্তু বাপের ত্যায্য করে এটা কোনোদিন শুনছে? কি বললি বেটা? যাই হোক, আমি অল্প আকারে কথা বললাম। নূর যেভাবে আগুন বক্তৃতা করেছে, আমি একসময় নূরের মতো বক্তৃতা করতাম। আজকে বয়স হয়ে গেছে, বক্তৃতা করি না সেভাবে, পারিও না অনেকটা। তো আপনাদের অভিনন্দন। আমি আপনাদের কোনো অনুষ্ঠানে আসি না, আজকে প্রথম আসলাম। নূরের খোঁজখবর রাখতাম, তাকে মারার পরে হাসপাতালে দেখতে গিয়েছিলাম, আরো যারা ছিল সাথে। আমি এই ধরনের 10টা নূর যদি বাংলাদেশে পাই, বাংলাদেশে আগুন জ্বালাই দিতে পারি। 10টা নূর বাংলাদেশের গরিব মানুষের, বাংলার গরিব মানুষের জয় হোক, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আপনাদের মঙ্গল কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। আপনারা লড়াই করেন। পৃথিবীতে কোথাও স্বৈরাচার, ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ, ডিক্টেটর আপোষে যায় নাই, বাংলাদেশেও যাবে না। যারা বিজয় করতে হবে পিটাইয়া, ঝাড়ু দিয়ে পিটাইয়া, লাঠি দিয়ে পিটাইতে গণ অভ্যুত্থান করতে হবে। 69-এর মতো আইবিএ করে তার মতো গণ অভ্যুত্থান করতে হবে। বলেছে জনগণকে সাথে থেকে, জনগণকে সাথে নিয়ে, জনগণের সাথে থেকে। পৃথিবীতে জনগণের শক্তি চেয়ে বড় শক্তি কেউ নাই। পৃথিবীর কোন দেশে আজ পর্যন্ত কোনো বইতে পড়ি নাই, যত বড় দলই হোক, একা স্বৈরাচারকে বিদায় করা যায় না, একটা ফ্যাসিবাদকে বিদায় করা যায় না। একা আন্দোলন করে জয়লাভ করতে পারবেন না। আন্দোলন যেখানে ঠেকে আছে, জনগণের কাছে পরিষ্কার করে বলেন, এইবার জনগণের যারা ক্ষমতা যাবে তারা জনগণকে কি দেবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে। মার্কিন যুক্তরাষ্ট্রে আমি 4.5 মাস ছিলাম। এখানে ডাক্তাররা যখন আমার চিকিৎসা করতে রাজি হয় না, তখন আমি চলে গিয়েছিলাম, আবার চলে আসছি। ওখানে জায়গা দেখি পৃথিবীর সবচেয়ে খারাপ অবস্থা হলো নিউ ইয়র্কে। সেই নিউ ইয়র্কে কোনোদিন হাসপাতালে ডাক্তার বন্ধ হয় নাই, হাসপাতাল বন্ধ হয় নাই, সার্জারি বন্ধ হয় নাই। এই অবস্থার মধ্যে অপারেশন বন্ধ হয় না, অপারেশন চলেছে। তো আপনাদের নিউ ইয়র্ক হলো সারা পৃথিবী